আপনি যদি কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য এবারে প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব এবং আপনাকে সঙ্গে থাকার জন্য বা আপনার আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলেন সেই বিষয়টা কি, সেই প্রশ্নটি হচ্ছিল উৎসে আয়কর কি, কে উৎসে কর কর্তন করবেন, ধারা উল্লেখ সহ কয়েকটি উৎসে করের খাত উল্লেখ করো। এখানে কিন্তু একসাথে যুক্ত তিনটি প্রশ্ন করা হয়েছে। সেটি কি, সর্বপ্রথম আমাদের জানতে হবে কি উৎসে করটা আসলে কি, এর পরবর্তীতে উৎসে কর কাটার অধিকার কাদের আছে বা কারা কাটতে পারবেন সে বিষয়টি আমাদের জানতে হবে। 3 নম্বর যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছিল ধারা সহ কয়েকটি উৎসে করের ব্যাখ্যা। আমাদের কাছে জানতে চেয়েছে যে ধারা সহ কয়েকটি উৎস খাতের নাম উল্লেখ করো। তাহলে আমরা চলো সর্বপ্রথম জানি উৎসে আয়কর কি। উৎসে আয়কর হচ্ছিল আয়কর আইন 2023-এ আয়ের যে অংশ, যে যারা নিয়োগকর্তা থাকবেন বা প্রতিষ্ঠান থাকবেন, যা কোনো কোম্পানি থাকবেন, আয়ের নির্দিষ্ট অংশ করদাতার পক্ষ হতে কেটে রাখার পর সরকারি কোষাগারে জমা দিবেন, সেটি হচ্ছে হলো উৎসে কর কর্তন। বলতে আপনার আয়ের যে খাত আছে সেই খাত থেকে কোনো কোম্পানি, কোনো নিয়োগকর্তা বা কোনো এর পরবর্তীতে কোনো প্রতিষ্ঠান আপনাকে অর্থ প্রদান করার সময় নির্দিষ্ট একটি অংশ, কোন খাতে কোন কি অংশ সেটিও আমরা শিখব, সেটি কেটে রাখার পর সরকারি কোষাগারে জমা দিবেন, সেটি হচ্ছিল আপনার উৎসে কর। উৎস হচ্ছিল আপনার আয়ের যে করটি আছে সেটি হচ্ছিল উৎসে কর। যদি আমরা বইয়ের সংজ্ঞাতে যাই তাহলে আসলে করদাতা আয়ের উৎস যেখানে সেখান থেকে আয় কর্তন করে রেখে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বা জমা করা হয়, তাই এই করের উৎস আয়কর হিসাবে পরিচিত। তাহলে বিষয়টা কি আছে যে হচ্ছিল করদাতার আয় যেখানে আছে, বলতে একজন করদাতা যেখান থেকে আয় করেন সেই আয়ের খাত থেকে কর কেটে রাখার পর, নির্দিষ্ট একটি অংশ কেটে রাখার পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়, সেই সরকারি যেই করটি সরকারি কোষাগারে জমা দেওয়া হয় সেই করটি হচ্ছিল আমার উৎসে কর। তাহলে আমাদের কি পেলাম যে উৎসে আয়কর কি। এই উৎসে আয়কর কিন্তু ইচ্ছা অনুযায়ী কেটে রাখা যাবে না বা কেটে রাখতে কেউ পারবে না। এটার একটি নির্দিষ্ট ধারা আছে, কোন কোন খাত থেকে কত পার্সেন্ট কাটা যাবে তারও কিন্তু একটি স্ল্যাব আছে। আমরা যে আয়কর আইনের যে স্ল্যাব পড়েছিলাম এরকম কিন্তু একটি স্ল্যাব আছে। তাহলে আমরা কি পেলাম, আয়কর আইন 2023 অনুযায়ী আয়ের উপরে যে অর্থ প্রদান করার সময় যে অর্থ কেটে রাখা হবে কর বাবদ, সেটি হচ্ছিল উৎসে কর। এটি কারা কাটবেন, এটি কেটে রাখতে পারবেন কোনো নিয়োগকর্তা, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যখন আপনাকে অর্থ প্রদান করবেন তখন তিনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখতে পারবেন। আর যদি আমরা বইয়ের সংজ্ঞাতে দেই তাহলে আসলে একজন করদাতা তার যেখানে আয় হয় সেখান থেকে অতিরিক্ত একটি অর্থ কর বাবদ কেটে রাখার পর সেটি সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোষাগারে জমা দেওয়ার জন্য যে কর জমা দেওয়া হয় তার যে অংশ সেটি হচ্ছে হলো উৎসে কর। যে আয়কর জমা দেওয়া হয় সেটি হচ্ছে হলো আমার উৎসে কর। এই হচ্ছে আমার উৎসে করের বিবরণ। তাহলে আমাদের পরবর্তীতে জানতে চাইছি কি যে কে উৎসে কর কর্তন করতে পারেন। উৎসে কর কর্তন করতে বিভিন্ন ব্যক্তিবর্গ পেরে থাকেন। তাহলে সেটি যদি আমরা এখানে উল্লেখ করতে যাই তাহলে 3টি ভাগে আমরা ভাগ করতে পারি যে আসলে কারা কারা এটি কাটতে পারেন। যে উৎসতে কর কর্তন করতে পারবেন, অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসলে কারা কারা করতে পারবেন সেটি হচ্ছে হলো আপনার 1 নম্বরে যদি আপনার চাকরি হতে আয় হয়, যদি আমি এখানে দিই চাকরি হতে আয়, চাকরি হতে আয়। 2 নম্বর হচ্ছে আর্থিক পরিসম্পদ, আর্থিক পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, পরিসম্পদ হতে আয়। আর লাস্টে যেটি আছে সেটি হচ্ছে চুক্তি। এই খাতগুলি থেকে একজন করদাতা তার আয়, নির্দিষ্ট পরিমাণ আয় পেয়ে থাকেন। বলতে যিনি চাকরি করবেন চাকরি খাত থেকেও তো তিনি আয় পেয়ে থাকবেন, আর্থিক পরিসম্পদ হতে আয় পাবেন এবং চুক্তির মাধ্যমে আয় পেয়ে থাকেন যে কোনো ব্যক্তিবর্গ বা যারা করদাতা আছেন তারা। তাহলে আমি আসলে এই প্রশ্নটি কিন্তু আমরা পড়তেছি কি উৎসে কর কর্তন করবেন সেটি, এরা কিন্তু আয়কর আইন 2023 অনুযায়ী কিন্তু তাদের অনুমোদন দেওয়া আছে বা তারা এই অনুমতি নেওয়া আছে, তারা সেটি কর্তন করতে পারবেন। আমরা ডিটেলসে পড়বো, আলোচনা যেহেতু হচ্ছে আপনার ডিটেলসে পড়বো, এখান থেকেই আপনি আশা করি লিখতে পারবেন।
যদি আপনার আলোচনাটি সম্পূর্ণ শুনেন, তাহলে 1 নম্বরে যদি আপনি দেখেন চাকরি হতে যদি আয় হয়, তাহলে এই খাতের আয় যদি আপনার পরিগণনা হয়, আপনি যদি একজন চাকরিজীবী হন, তাহলে কে আপনার করটি কর্তন করতে পারবেন? সেটি হচ্ছে 1 নম্বর আপনার যিনি আছেন নিয়োগকর্তা, তিনি আপনার এই করটি কর্তন করতে পারবেন। যিনি আপনাকে নিয়োগ দিয়েছেন তিনি এটি কর্তন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার নিয়োগকর্তা। 2, আপনার প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেখান থেকে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠান আপনার করটি কর্তন করে রাখতে পারবেন। 3 নম্বর যারা আছে সেটি হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন, তাহলে সেই কোম্পানি আপনার এই কোম্পানির নিয়োগকর্তা যিনি আছেন বা কোম্পানি যার পরিচালনা যিনি করেন, এই কোম্পানি কিন্তু আপনার এই উৎসের করটি কর্তন করে সরকারি কোষাগারে জমা দিবে। আর জমা দিতে তার হবে, তিনি কিন্তু এটি নিজে ভোগ করতে পারবেন না। তাহলে চাকরি হতে যদি আয় হয় বা চাকরি হতে আয়ের খাত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কে আপনার এই উৎসের করটি কর্তন করে রাখতে পারবেন? তারা হচ্ছে আপনার যিনি নিয়োগকর্তা আছেন তিনি, আপনার যে প্রতিষ্ঠান, আপনার কোম্পানি বা আপনার এইখান থেকে নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি থাকেন, তাহলে তারাও এই উৎসের করটি কর্তন করে রাখতে পারবেন। সেটি হচ্ছে চাকরি হতে আয় হলে। আর 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে যদি আয় হয়, তাহলে কারা এটি কেটে রাখতে পারবেন? আর্থিক পরিসম্পদ আয় হলে যিনি আপনাকে আর্থিক পরিসম্পদ হতে আয়ের যে সেবাটি দিচ্ছেন, যে প্রতিষ্ঠান আপনাকে সেবা দিবে, বলতে আর্থিক পরিসম্পদের মালিক তো আপনি এভাবে হয়ে যাবেন না। আপনাকে অবশ্যই কেউ না কেউ এই পরিষেবাটি দিয়ে থাকবেন। যে প্রতিষ্ঠান আপনাকে পরিষেবাটি দিয়ে থাকবেন, সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে এই উৎসের করটি কর্তন করে রাখতে পারবেন। আপনি যদি কোনো সংগঠন দিয়ে থাকে, তাহলে সেই সংগঠন আপনার কাছ থেকে এই উৎসের কর কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা যদি হন, তাহলে কোনো প্রতিষ্ঠান বা যদি কোম্পানি হয়ে থাকেন, এই আপনার আর্থিক পরিসম্পদ হতে আয় যিনি সেবা দিয়ে থাকবেন, তিনিও কিন্তু আপনার এই উৎসের কর কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে চুক্তি, আপনি যেই কোম্পানির সাথে বা যে কোনো ব্যক্তির সাথে যদি আপনি এগ্রিমেন্টে যান বা আপনি যদি মনে করেন কোনো অ্যারেঞ্জমেন্টে যান, তাহলে সেক্ষেত্রে যে চুক্তি হার হয়েছে, যার সাথে চুক্তি হয়েছে, যিনি আপনাকে অর্থ প্রদান করবেন, তিনি কিন্তু আপনার কাছ থেকে এই উৎসের কর কর্তন করতে পারবেন। এটি হচ্ছে আমাদের এই 3টি সেক্টর। এই 3টি সেক্টরের বাইরেও কিন্তু আরো ব্যক্তিবর্গ আছেন যারা আপনার এই কর কর্তন করে রাখতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে যদি প্রথমে কি আছে, উৎসের আয়কর। কি উৎসের আয়করটা হচ্ছে একজন করদাতার যেখান থেকে আয় হয়, সেখান থেকে তার প্রতিষ্ঠান, তার কোম্পানি, তার নিয়োগকর্তা যে অতিরিক্ত কর হিসাবে কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেয় যে আয়কর, সেটি হচ্ছে উৎসের কর। তাহলে উৎসের কর আমরা কারা কারা কেটে রাখতে পারেন সেটাও আমরা প্রাথমিকভাবে বললাম। কারা কাটতে পারেন? যদি চাকরি হতে আয় হয়, তাহলে হচ্ছে কোম্পানির নিয়োগকর্তা যিনি আছেন, যিনি আপনাকে নিয়োগ দিচ্ছেন, তিনি করতে পারবেন। কোম্পানি প্রতিষ্ঠান করতে পারবেন, এরপরে কোম্পানি করতে পারবেন। আর হচ্ছে পরে বললাম আর্থিক পরিসম্পদ থেকে আয় যদি হয়, তাহলে যারা আপনাকে আর্থিক পরিসম্পদ হতে আয়ের সুবিধা করে দিচ্ছে, যদি কোনো সংগঠন হয়, কোনো প্রতিষ্ঠান হয়, কোনো কোম্পানি হয়, তাহলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে সেটা কেটে রাখতে পারবে। 3 নম্বর যেটি চুক্তি যদি হয়, তাহলে সেই চুক্তি ক্ষেত্রেও আপনি যার মাধ্যমে চুক্তি করছেন, যিনি আপনাকে অর্থ দিবেন, বা আপনি যদি কারোর অর্থ দিয়ে থাকেন, তাহলে আপনিও কিন্তু সেইখান থেকে উৎসের কর কর্তন করে রাখতে পারবেন। রেখে কিন্তু সেটা কোনোভাবে ভোগ করা যাবে না, সেটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে সরকারি কোষাগারে। এর পরবর্তীতে বলা আছে নির্দিষ্ট ব্যক্তি। তাহলে আমরা কিন্তু উপরে বললাম কে কে উৎসের কর কর্তন করতে পারবেন, সেখানে কিন্তু আমরা 3টি ভাগ করলাম। এর পরবর্তীতে কে কে বলতে নির্দিষ্ট আরো ব্যক্তি আছে, নির্দিষ্ট আরো কোন কোন ব্যক্তি আপনার কাছ থেকে এই উৎসের কর কর্তন করতে পারবেন, সেই বিষয়টি আমরা জানবো। নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যারা আছে সেটি হচ্ছে কোনো কোম্পানি। যদি কোনো কোম্পানি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে উৎসের কর কর্তন করতে পারবেন, সেটি আমরা পূর্বেও বললাম। এর পরবর্তীতে ব্যক্তি সংঘ, যদি কোনো ব্যক্তি সংঘ প্রতিষ্ঠান হয়ে থাকে, যার কাছ থেকে আপনি সেবা পেয়েছেন, তারাও কিন্তু সেটি সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে কোনো ট্রাস্ট, কোনো তহবিল, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু তারাও করতে পারবেন। পাবলিক প্রাইভেট লিমিটেড যদি কোম্পানি হয়ে থাকে, তাহলে তারাও কিন্তু আপনার এই উৎসের কর কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে আছে হচ্ছে
হাসপাতাল, এর পরবর্তীতে কমিউনিটি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনি কোনো ধরনের তাদেরও উৎসেচক কর্তন করার সক্ষমতা রয়েছে, তাহলে কারা করতে পারবেন? তারা হলো ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার। এর পরবর্তীতে যারা আছে তারা হলো যদি কোনো প্রতিষ্ঠান 1 কোটি টাকার বেশি টার্নওভার হয়, ই কমার্স কোনো প্রতিষ্ঠান, তাহলে তারাও কিন্তু উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তার বাৎসরিক 1 কোটি টাকা টার্নওভার তার ট্রানজ্যাকশন হতে হবে। যদি তার এরকম আয় হয় তাহলে কিন্তু তিনি এটি সংগ্রহ করতে পারবেন। এর পরবর্তীতে যেটি আছে সেটি যদি কোনো 1 কোটি টাকা টার্নওভার হইতে হইব, কিন্তু সেটি ই কমার্স প্রতিষ্ঠান হইতে হবে। 2 নম্বর সেটি কোনো হোটেল থাকতে হবে। 3 নম্বর কমিউনিটি সেন্টার হইতে হবে। 4 নম্বর কোনো ট্রান্সপোর্ট এজেন্সি। যদি এরকম কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তারাও উৎসেচক কর্তন করতে পারবেন। সেটি কি? সেটি 1 কোটি টাকার অতিরিক্ত টার্নওভার হতে হবে। তারা কারা? তারা ই কমার্স প্রতিষ্ঠান, সেটা যে নামে থাকুক, যেটা ই কমার্স প্রতিষ্ঠান, সেটা কমিউনিটি সেন্টার, সেটি আমার ট্রান্সপোর্ট এজেন্সি, এই ধরনের প্রতিষ্ঠানগুলি যারা আছে তারা উৎসেচক কর্তন করতে পারবেন। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে, সেটি কৃষক নয়, তিনি কৃষক না, বলতে এক ব্যক্তি কৃষক না, তিনিও করতে পারবেন। তারা কারা? তারা যারা তামাকজাত পণ্য উৎপাদন করেন, তামাক, এর পরবর্তীতে আছে তামাক পাতা, সিগারেট, বিড়ি, গুল ইত্যাদি, যারা এই কাজগুলি উৎপাদন করেন বা সরবরাহ করেন, যে ব্যক্তি, ওনারা কিন্তু কৃষক না, ওনারা কি করেন? তামাক পাতা উৎপাদন করেন, এর পরবর্তীতে বিড়ি, সিগারেট, এর পরবর্তীতে আপনার গুল ইত্যাদি পণ্যদ্রব্য তারা উৎপাদন করেন এবং সরবরাহ করেন। তারাও কিন্তু আপনার কাছ থেকে উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। তাহলে এই আমার কে বা কারা উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। তাহলে আশা করি আপনি উৎসেচক কি আর কে উৎসেচক কর্তন করতে পারবেন, এই দুটি প্রশ্ন আশা করি বুঝতে পারছেন। আবার যদি আমি একবারে বলে যাই তাহলে আপনার পক্ষে হয়তো বা বুঝতে সহজ হবে। সেটি কি? সর্বপ্রথম উৎসেচক কর্তন, উৎসেচক কি এই বিষয়টা জানার জন্য আপনার পড়তে হবে আয়কর আইন 2023 অনুযায়ী একজন করদাতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আয়কর বাবদ কেটে রাখার পর সরকারি কোষাগারে জমা দেয়। সেটি কারা? কোনো প্রতিষ্ঠান, কোনো নিয়োগকর্তা, কোনো কর্মকর্তা, এর পরবর্তীতে কোনো কোম্পানি, তারা জমা দেন। সেটি আমার উৎসেচক। এটি কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে করতে পারে না, এটির একটি নির্দিষ্ট বিধান আছে, একটি বিধি আছে, সেই বিধি অনুযায়ী আপনার জমা দিতে হবে। তার পরবর্তীতে সেটি কি? সেটি একজন করদাতা যেখান থেকে, বলতে যেই সেক্টর থেকে আয় করবেন সেখান থেকে তার আয়ের উপর একটি কর কর্তন করে রাখা হবে। সেই কর অবশ্যই সরকারি কোষাগারে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। সেই করটি উৎসেচক। এ আমরা উৎসেচক কি বা উৎসেচক কি সেটি বুঝলাম। এর পরবর্তীতে উৎসেচক কারা কারা কেটে রাখতে পারবেন বা কারা করতে পারবেন, সেটি কয়েকটি ভাগে বা কয়েকটি সেক্টরে আমরা ভাগ করে যদি করি তাহলে আমাদের মনে থাকবে। সর্বপ্রথম বললাম আমরা চাকরি হতে যদি হয় তাহলে কারা করতে পারবেন? যিনি আপনাকে নিয়োগ দিচ্ছেন, নিয়োগকর্তা করতে পারবেন, আপনার কোম্পানি করতে পারবেন, আপনার প্রতিষ্ঠান করতে পারবেন। তারা আপনার বৈধ সরকারি অনুমোদন যুক্ত ব্যক্তি, তারা এটি করতে পারবেন। এরপর আর্থিক পরিসম্পদ থেকে যদি আয় হয় তাহলে আর্থিক পরিসম্পদ হতে আয় করার জন্য আর্থিক পরিসম্পদ যে সেবা আপনাকে যারা দিয়েছেন, সেই প্রতিষ্ঠান, সেই কোম্পানি, সেই সংগঠন আপনার কাছ থেকে উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। এরপর চুক্তি, আপনি যদি কারোর সাথে এগ্রিমেন্ট বা অ্যারেঞ্জমেন্টে যান বা তার সাথে যে চুক্তি আপনার হয়েছে, যিনি অর্থ প্রদান করবেন তিনি চাইলে আপনার আয়কর কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে আমরা ছোট করে বললাম কি কে বা কারা কর্তন করবেন, ব্যক্তি কারা, আসলে কার মাধ্যমে কারা এটি করতে পারবেন সেটি আমরা নির্দিষ্ট করে পড়ছি। কি নির্দিষ্ট করে পড়ার মধ্যে আমরা পড়ছি সর্বপ্রথম কোম্পানি, ফার্ম, ব্যক্তি সংঘ, এর পরবর্তীতে আপনার ট্রাস্ট, তহবিল, এই যে কোম্পানিগুলো আছে তারা আপনার কাছ থেকে কাটতে পারবেন। এরপরে পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে তারাও আপনার কাছ থেকে কাটতে পারবেন। এর পরবর্তীতে বিদেশি ঠিকাদার যারা আছে, বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ, বিদেশি সংগঠন যাদের কাছ থেকে আপনি টাকা আনবেন, তারা চাইলে আপনার উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে আছে যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ রাখতে পারবেন, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার, তারা
উৎসেচক কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছিল, যদি বাৎসরিক 1 কোটি টাকার বেশি টার্নওভার হয় তাহলে সেটি হচ্ছিল যে কোনো ই কমার্স প্রতিষ্ঠানে হোক না কেন, যেই নামে থাকুক, তাহলে ই কমার্স প্রতিষ্ঠান থাকতো, ই কমার্স প্রতিষ্ঠান, এরপরে কমিউনিটি সেন্টার, এরপর ট্রান্সপোর্ট এজেন্সি, এরা হচ্ছিল আপনার কাছ থেকে এই যে উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। আর এক ব্যক্তি যিনি কৃষক নয়, তবে তিনি তামাক পাতা উৎপাদন, তামাক পাতা, বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি পণ্য উৎপাদন করেন এবং সরবরাহ করেন, তারা আপনার কাছ থেকে উৎসেচক কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে পারেন। এই হচ্ছিল আমার যে এই প্রশ্নের উত্তর, যে উচ্চ আয়কর কি, কে বা কারা উচ্চ আয়কর কর্তন করতে পারেন বা ক্ষমতা কাদের আছেন তাদের। এর পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হচ্ছিল ধারা সহ উল্লেখ করে কয়েকটি উৎসেচকের খাত উল্লেখ করো। সেই বিষয়টি হচ্ছিল, এখানে কিন্তু অনেকগুলি ধারা আছে, যাতে করে আমাদের সহজ হয় সেজন্য কিন্তু আমি সর্বপ্রথমে বোর্ডে এটি তুলে রেখেছি। সেটি কি, আমরা পরীক্ষার খাতাতে সেম এইভাবেই দিব যদি আমাদের পরীক্ষাতে আসে। যদি কেউ ঘর করে করতে চান তাহলে সেটাও করতে পারেন, আর নয়তো এইভাবে দিলেও আপনারা পরীক্ষাতে মার্ক পাবেন। তাহলে কি আছে, ধারা 86, ধারা 86-তে কি আছে, চাকরি আয় হতে উৎসেচক কর্তন, সেটি ছিল গড় পদ্ধতি। যদি আপনাদের কারো গড় পদ্ধতি কি বা কিভাবে বের করতে হয় এটা যদি জানার আগ্রহ থাকে, তাহলে যেহেতু আপনি ভিডিওতে এই পর্যন্ত দেখছেন, আপনাকে কমেন্ট করার অনুরোধ থাকবে। যদি আপনি কমেন্ট করেন তাহলে এটি কিভাবে করতে হয় সেটি আমি অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ, আশা করি। তাহলে এটা এখানে থেকে গেল, এটা আপনার জন্য প্রশ্ন আর কি, আপনাকে আসলে ভিডিওটি দেখে বুঝতেছেন কিনা তার জন্য। তাহলে ধারা 86 এটা কিন্তু আমাদের একদম মুখস্থ করতে হবে, আমরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু এভাবে থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমি ধারা যাতে যেগুলি সহজ আছে সেগুলি কিন্তু আমি এখানে উল্লেখ করছি। আরো কিন্তু অনেকগুলি ধারা আছে যে ধারা থেকে উৎসেচক কর্তন করা যায়। সে ধারা প্রথমটা আমি কি লিখছি, 86 ধারা কি আছে, চাকরি আয় হতে উৎসেচক কর্তন, সেটি হলো গড় পদ্ধতি। এরপর হলো ধারা 87, সংসদ সদস্যদের সম্মানী হইতে কর কর্তন। আর সংসদ সদস্য কারা এটা তো সবাই জানে, আমাদের দেশে এমপি মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদে যে সদস্য হবেন তাদের যে সম্মানী, তারা হচ্ছে গড় পদ্ধতি। এই দুইটি বিষয় আপনাদের কাছে রেখে দিলাম যে আসলে এদের গড় কিভাবে করা হয় সেই বিষয়টা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আপনারা যদি জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি অবশ্যই এটা শেয়ার করব। এরপর ধারা 86 এবং 87 গেল, আমরা কিন্তু সহজে পেরে গেলাম। কি ধারা 86-তে আছে কি, চাকরি হতে আয় হলে উৎসেচক কর্তন, সেটি হচ্ছিল আমার গড় পদ্ধতিতে যাবে। ধারা 87-তে কি আছে, সংসদ সদস্যদের সম্মানী হতে যে কর কর্তন করা হয় সেটিও আমার যাবে হলো কর্তন হিসাবে, সেটি হচ্ছে আমার গড় হিসাবে, সরি। এর পরবর্তীতে ধারা 90, মিটিং ফি, ট্রেনিং, সম্মানী। এই মিটিং ফি, ট্রেনিং, সম্মানী এটা হচ্ছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলি কিন্তু না, বা আপনি যেখানে আপনাকে নেওয়া হবে বা আপনি যেখানে এই ট্রেনিং ফি বা এইগুলিতে যাবেন তাহলে আপনাকে একটা সম্মানী অবশ্যই দিবে। মিটিং যদি করেন তাহলে মিটিং ফি দিবে, ট্রেনিং দিবে। সেখানে কিন্তু আপনি জেনে থাকবেন সরকারি প্রতিষ্ঠানগুলি যারা যদি কেউ মিটিংয়ে যান তারা কিন্তু একটা মিটিং ফি পান। এর পরবর্তীতে যদি ট্রেনিং করতে যান ট্রেনিংয়েও কিন্তু একটা ট্রেনিং ফি পান, সম্মানিত পানি। তাহলে যদি তারা এরকম যদি হয় তাহলে সরকারি ক্ষেত্রে না, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছিল 10% উৎসেচক কর্তন করে রাখতে পারবেন। এর পরবর্তীতে এটা হচ্ছে 90 গেল, 92, প্রচার মাধ্যমে বিজ্ঞাপন সহ আয় কর্তন। আপনি যদি প্রচার মাধ্যমে বিজ্ঞাপন করেন সেই বিজ্ঞাপনের বিজ্ঞাপন হতে আয় কর্তন করতে পারবে কত পার্সেন্ট, 5% হারে। যে টাকা আপনার আয় হবে তার উপর 5% উৎসেচক কর্তন হিসেবে কেটে রাখতে পারবেন। এর পরবর্তীতে ধারা 93, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে কর্তন 10%। দেখেন এত কষ্ট করে অভিনয়, অভিনেত্রী, এদের যে পরিশ্রম এটা আপনার আমি সাধারণভাবে নিতে পারবো না। তারাও কিন্তু কি করতেছেন, তাদের যে আয় হয়, যে তাদের কাছে যে অর্থ পরিশোধ করা হবে তার উপরে কম না, কিন্তু 10% কিন্তু হিউজ টাকা। সেই 10% টাকা উৎসেচক কর্তন বাবদ কেটে রাখতে পারবেন। এর পরবর্তীতে ধারা আছে 94 ধারাতে কি আছে, কমিশন, ডিসকাউন্ট, ফি হতে কর্তন হচ্ছে 10%। এর পরবর্তীতে ধারা হচ্ছে 100, বিমার কমিশনের অর্থ হইতে 5%। এই জিনিস কিন্তু আপনার মুখস্থ করতে হবে, এখানে কিন্তু কোনো ধরনের ফাঁকি বা কোনো ধরনের কিছু করারই কোনো সুযোগ নেই। এটি আপনি যদি পরীক্ষাতে আসে যে ধারা সহ উল্লেখ করেন, ধারাকে আপনি ভুল দিতে পারবেন, ধারাও আপনি ভুল দিতে পারবেন না, প্লাস
এই যে যে ধারার যে স্ল্যাব আছে সেই স্ল্যাব আপনি ভুল দিতে পারবেন না। যদি আপনি ভুল দেন তাহলে তো মনে করেন মার্ক তো কি হবে, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানেন। ধারা 87 সংসদ সদস্যদের সম্মানী হইতে হলো হবে গড়। এরপর ধারা 90 মিটিং ফি ট্রেনিং সম্পন্ন 10%। এরপর ধারা 92 প্রচার মাধ্যমে বিজ্ঞাপন হতে আয় করতেন 5%। এরপর ধারা 93 অভিনেতা অভিনেত্রী প্রযোজক ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ বলতে যে টাকা পরিশোধ করা হবে তার কাছ থেকে 10% হারে কেটে রাখা হবে উৎসর্গের কর্তন হিসাবে। ধারা ছিল 94 কমিশন ডিসকাউন্ট ফি হতে কর্তন 10%। ধারা হচ্ছিল 100 বীমা কমিশনের অর্থ হইতে 5%। এই হচ্ছিল যাতে করে সহজ হয়। এইগুলি কিন্তু এই কয়টা কিন্তু মুখস্থ করা আপনার জন্য বা মনে রাখা কিন্তু সহজ, এই জন্য কিন্তু এগুলি উঠানো হয়েছে। তবে আপনার যদি এখানে কিন্তু আরো অনেক ধারা আছে, আপনার যদি মনে হয় আপনি আরো পড়বেন তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট একটি বই থেকে সংগ্রহ করে আপনি এটি পড়তে পারেন। তাহলে তবে আপনার বলে রাখে আপনি যেই বই থেকেই পড়েন না কেন এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটা কিন্তু আপনার এড়িয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ধারা সহ আপনার অন্তত এখানে বলা আছে কি, এখানে বলা আছে হলো ধারা উল্লেখ সহ কয়েকটি উৎস করে খাত উল্লেখ করো। অবশ্যই আপনার অন্তত কয়েকটি খাত যদি বলে তাহলে আপনি অন্তত 5টি খাত তো অন্তত দিবেন। যদি 5টি খাত দেন তাহলে তো অন্তত অনেকখানি হলো। তবে ধারা উল্লেখ করার ক্ষেত্রে ওই 1 2 3 4 5 এরকম না দেওয়াই আমার হিসাবে বেটার, তাহলে একটু সমস্যা। তাহলে কি হলো, আমরা শুরু থেকে যদি শুরু করি আশা করি আপনি বুঝেন নেই এরকম কোনো অপশন নেই। যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে করার অনুরোধ থাকবে যাতে করে কোন কি বুঝেন নাই, বা যদি আপনার এই প্রশ্নটি সংগ্রহ করতে ইচ্ছা করে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে সেটি দেওয়ার চেষ্টা করব। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।